বাংলাদেশ দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। বিশ্বস্ত সূত্রে আমরা যে খবরটা পেলাম যে 5ই আগস্টের পরে বিগত 2 বছরে বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ বার হুমকি দেওয়া হয়েছে ভারতকে যে ভারতের 7 সিস্টার খেয়ে ফেলা হবে। ভারতের 7 সিস্টারটা হলো কি, যেটাকে চিকেন নেক বলে, অর্থাৎ ভারত থেকে ভারতের যে 7টা রাজ্য আছে সেই 7টা রাজ্যে যাইতে তাদের যে রাস্তাটা, তাদের দেশের ভিতর দিয়েই রাস্তাটা একটু চিকন আর কি, 20-22 কিলোমিটারের মতো। এই 20-22 কিলোমিটার জায়গা পের হয়ে তাদের ভারতের মূল রাজ্যগুলোর সাথে এই 7টা রাজ্যের যাওয়া আসার করিডোর, এটা রাস্তা। এটা তো কেউ যদি এই করিডোরটা বিচ্ছিন্ন করে দেয় তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7 রাজ্যে যাইতে ভারতের স্থলপথে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তো সেই কারণেই এই হুমকিটা বাংলাদেশ থেকে 2 লক্ষ বার পেয়েছে ভারত কমপক্ষে। এই যে তোমাদের এই 7 সিস্টারটা আমরা খেয়ে দিলা, 7 সিস্টারটা বন্ধ করে দিব ওই রাস্তা, ওই রাস্তা কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে না। আপনি যে রাস্তাটা বন্ধ করে দিবেন ওই রাস্তাটা হলো চিকন 20-22 কিলোমিটারের, সেটা তো তাদের রাস্তা। তাহলে আমরা বন্ধ করব কিভাবে? ওরা তো এই বাংলাদেশের কাছ থেকে এই রাস্তা নাই বা বাংলাদেশের ভিতর দিয়ে এই রাস্তাটা যে গেছে তাও না। তো যাই হোক, যেহেতু এটা বাংলাদেশের কাছে, বাংলাদেশের ভিতরে পাশে, স্বয়ং ডক্টর ইউনূস পর্যন্ত বলেছিলেন হুমকি দিয়ে ভারতকে যে আমরা চিকেন নেক খেয়ে ফেলব। অর্থাৎ আরো অনেক হুমকি দেওয়া হয়েছে ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে। যে হুমকিগুলো হলো যে ভারতের 24টা রাজ্য আছে বাংলাদেশের মতো। বাংলাদেশ একটা দেশ না, এরকম দেশ ভারতে আছে হলো 24টা। সেটাকে তারা প্রদেশ করে রাখছে এবং সেগুলোর প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন হয়েছেন শুভেন্দু অধিকারী। তো যাই হোক, আমাদের বাংলাদেশে দেখতেছি এই 2 বছর ধরে ভারতের 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারতকে ভাতে মারবো, পানিতে মারবো, দিল্লি দখল করে নিব, পশ্চিমবঙ্গ দখল করে নিব। সর্বশেষ যোগ হয়েছে যে বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে তাড়াই দিব। এটা প্রকাশ্যেই বলতেছে, কোনো হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশের 1.5 কোটি হিন্দু আছে। তারপরে রংপুরে একটা রাম মূর্তি তারা তৈরি করতে চেয়েছিল, সেই রাম মূর্তিটাও তৈরি করা বন্ধ করে দিয়েছে দেশের মুসলমানরা, যে এত ফুট উঁচা রাম মূর্তি ভাস্কর্য তারা বাংলাদেশে করতে দিবে না। আচ্ছা, এই সমস্ত যারা করতেছে এরা মূলত করতেছে হলো 5ই আগস্টের পরে বাংলাদেশে ডানপন্থী উগ্রবাদী শক্তি, মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। মোল্লা ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশে 18 মাস রাজত্ব করেছে, এই 18 মাস পরিচালনা করেছে বাংলাদেশের জঙ্গিবাদী সংগঠন
জামাতে ইসলাম, এনসিপি, এই ইসলামপন্থী জঙ্গিরা, এরা মূলত 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, 3 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছিল। অবশেষে রাজাকার আলবদর আল শামস, এই জামাতে ইসলাম সহ ভারতীয় পাক বাহিনী আত্মসমর্পণ করেছিলেন 16 ডিসেম্বর 1971 সোহরাওয়ার্দী উদ্যানে। সেই স্যালেন্ডারটা করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে, এটা আপনারা সবাই দেখেছেন। এর ফলশ্রুতিতে এই যুদ্ধের পরে আমরা পেয়েছি এই 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। এখানে লাল সবুজের একটা পতাকা পতপত করে উড়ে, এখানে একটা জাতীয় সঙ্গীত পেয়েছি আমরা, একটা নির্দিষ্ট মানচিত্র পেয়েছি, নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি। কিন্তু সেই 71-এর পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আল শামস, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, যারা আছে এরা পাকিস্তানের দালাল, আফগানিস্তানের দালাল। এরা কখনোই এই দেশের এই স্বাধীনতা মেনে নিতে পারে নাই। তারা সব সময় বলে এবং বলার চেষ্টা করেছে যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আমরা ছিলাম ভাই ভাই, আমরা ভাই ভাই ছিলাম। কিন্তু ভারত ষড়যন্ত্র করে আমাদেরকে 2 ভাগ করে দিয়েছে। সেই যুদ্ধটা ভারত করেছে পাকিস্তানের সাথে, কাজেই আমরা আবারও এটাকে পাকিস্তান বানাবো, আমরা এটাকে আবারও পাকিস্তান বানাবো। এখানে আমরা আফগানি শাসন চালন করব, ইসলামী শরিয়া চালন করব, খেলাফত চালন করব। আর এই কারণেই পাকিস্তান হলো সারা পৃথিবীতে এখন একটা ভিক্ষুক জাতি হিসাবে পরিচিত। পাকিস্তানের মোট জনসংখ্যা 20 কোটির মধ্যে, মনে করেন 22 কোটির মধ্যে 4.5 কোটি ভিক্ষা করে। শুধু পাকিস্তানে ভিক্ষা করে তা না, ওনারা প্লেনে, বিমানে চড়েও ভিক্ষা করে, বিমানে চড়ে বিভিন্ন দেশে যায় তারা। সৌদি আরবে 5,500 জন ভিক্ষুক গ্রেপ্তার হয়েছে পাকিস্তানের। তো বাংলাদেশের এই রাজাকার, আলবদর, আল শামসরা, এরা এই ভারতের সেই 71 সালের কর্মটা মেনে নিতে পারে না। ওরা কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করলো? প্রায় 30,000 ভারতের সৈনিক সেই যুদ্ধে জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। শুধু সৈনিকরা, সৈনিক এবং ভারতীয় নাগরিক মিলাইয়া 30,000। 71-এর যুদ্ধে ভারত বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষকে শরণার্থী হিসেবে তারা আশ্রয় দিয়েছিল, আর মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছিল, ট্রেনিং দিয়েছিল, অস্ত্র দিয়েছিল। শেষে নিজ দেশের সৈন্য দিয়া সহযোগিতা করছিল। কারণ পাকিস্তানি জারজরা পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে ভীরু কাপুরুষ মনে করত, তারা মানুষ মনে করত না। পাকিস্তান আমলে বাংলাদেশের 1 না 2 জন মাত্র মেজর ছিল, আর কোনো অফিসার ছিল না, কোনো থানার ওসি ছিল না, সিপাহীতে চাকরি করতো সব। কারণ বাঙালিদেরকে কোনো ভালো পোস্ট পদবিতে দিত না, নির্যাতন করত। হয়তো বাঙালিরা হলো কাপুরুষ। কোনো সরকারি সচিব ছিল না পাকিস্তান আমলে, ম্যাজিস্ট্রেট, জজ, ওসি, ডিসি, মেজর থেকে জেনারেল, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, পাইলট সব ছিল তাদের। বাংলাদেশের 7.5 কোটি জনতার মধ্যে থেকে মাত্র 2-3 জন মেজর ছিল, আর ওই হাজার হাজার মেজর, জেনারেল, হাজার মেজর, কর্নেল, লেফটেন্যান্ট, জেনারেল সব কিন্তু পাকিস্তানের ছিল। তো যাই হোক, তাদের যে লুণ্ঠন, পূর্ব বাঙালিদের অবমাননা, বাংলা ভাষা বন্ধ করে দিয়ে উর্দু ভাষায় কথা বলা, যাই হোক সব মিলাইয়া নির্যাতনের কারণেই তো বাঙালিরা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করছে। কিন্তু সেই স্বাধীনতা যারা 71 সালে পরাজিত হয়েছিল তারা মেনে নিতে পারে নাই। তারা এবার একটা সুযোগ নিয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরাজয়ের পরে সেই পরাজিত শক্তি মনে করেছে যে এটাই সুযোগ, এখন আমরা বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলব। কিন্তু এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ ছাড়াও এদেশের কোটি 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 মানুষ আছে, বামপন্থীরা আছে, বা আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক বাইরে পালিয়ে থাকলেও এদেশে 4-5 কোটি আওয়ামী লীগার এখনো আছে, স্বাধীনতার সপক্ষের বুদ্ধিজীবীরা আছে, আমরা সব অতন্ত্র প্রভৃত। এই কারণে ইউনূস মোল্লা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে জনগণের চাপে। সে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সাথে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়া পশ্চিম পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করার আগেই বোকাচোদা ইউনূস শুয়োরের বাচ্চারে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। এই মহাসুদকর বান্দির বাচ্চা ইউনূসে গেছে, কিন্তু ক্ষমতাটা, অর্ধেক ক্ষমতাটা সে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিয়ে গেছে। 77 জন সংসদ সদস্য এই স্বাধীনতা বিরোধীদেরকে দিছে ডক্টর ইউনূস। তারাই এখন দেশে হাঙ্গি মাঙ্গি করতেছে, সংসদে বসে রয়েছে। এরা হলো যুদ্ধ অপরাধী, এরা হলো দালাল, এরা পাকিস্তানের দালাল। এরা এই বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে আবার মিলিত করার জন্য, তারা বাংলাদেশে আফগানি শাসন চালু করার জন্য তারা লড়াই করতেছে। তারা দেখেন সারা দেশে এখন আইএস জঙ্গির পতাকা উত্তোলন করে দিছে, তারা জঙ্গিদের পতাকা। তো যাই হোক, এখন যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই কারণে ভারত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিছে যে দেখেন 54 বছরে কিন্তু ভারত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করে নাই। আমরা বরঞ্চ ছিটমহলগুলো ভারতের কাছ থেকে উদ্ধার করতে পেরেছি। বঙ্গোপসাগরে আমাদের যে হিস্সা ন্যায্য, এটা শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক আদালতে মামলা করিয়া আমরা জয়লাভ করেছি। কিন্তু তারপরেও এই সুযোগটা কাজে লাগাইয়া যে সমস্ত স্বাধীনতা বিরোধীরা ভারত দখল করবো, 7 সিস্টার খাবো হুদাই ফাল পারছে, তারা তাদের ভিক্ষুক বা পাকিস্তানের উপরে ভর করছে যে পাকিস্তানের পারমাণবিক বোমা। কিন্তু আমার কাছে খবর আছে পাকিস্তানের যে পারমাণবিক বোমা আছে, সেই বোমা মারার মতো খরচ তাদের কাছে নাই। সেই পারমাণবিক বোমা এখন তাদের কাছে নষ্ট হইয়া, এটা রক্ষণাবেক্ষণ করতে যে টাকা পয়সা লাগে, এটা যে বিমানে ভরে এটা মারতে হয়, সে সমস্ত সরঞ্জাম এই ভিক্ষুক রাষ্ট্রের কাছে আর নাই। এই যে আজকেও পাকিস্তানে হামলা হয়েছে, সদর দপ্তরে পাকিস্তানের জঙ্গি হামলা হয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা জঙ্গি ক্ষমতায়, জঙ্গিদের শক্তিতে বলিয়ান। এই জঙ্গি ছাড়া তারা আর কিছুই আপনাকে দিতে পারবে না। সেটার উপর ভর করে আপনি 7 সিস্টার খাবেন, দিল্লি দখল করবেন, ভারত দখল করবেন। তার প্রমাণ এবার পেয়ে গেছেন যে দেখেন চীন পুনরায় নিতে চায় নাই। চীনকে আমরা সবাই এই যে ঘোষণা দিলেন যে চীনকে আপনারা তিস্তা ব্যারেজ দিবেন, এটা দিবেন, ওটা দিবেন, সৈয়দপুরে এয়ারপোর্ট করতে দিবেন, সব দিবেন। চীন বলছে আমরা কোনো কিছু দেব না, কারণ ভারতের পেটের ভিতরে আমরা, আপনারা 7 সিস্টার খাবেন। এখন ভারত যে পরিকল্পনাটা করছে, এটা ভয়াবহ পরিকল্পনা। ভারত এখন চাইতেছে যে পরিকল্পনার ছকটা আমার হাতে আসছে, তারা শুধু সীমান্তের বেড়াগুলো উঠাই দিবে, কোনো বেড়া রাখবে না, নিশ্চিহ্ন করে দিবে বেড়া দিয়ে একটা ঘোষণা দিয়ে দিবে। বাংলাদেশ প্রদেশ না আসাম প্রদেশ, এটা পূর্ববঙ্গ প্রদেশ ঘোষণা দিয়ে দিবে। তারা কি করবেন? বাংলাদেশ তো হলো এই যে চারিদিক দিয়ে বেড়া দিয়ে রাখছি না, ভারত বেড়া দিছে, আমরা দিছি এই যে এইখানে একটু সাগর আছে, আর সব হলো এই যে আমরা এই ভিতরে চারিদিকে ভারত। ভারত যে পরিকল্পনাটা করছে ভয়াবহ, তারা এই সীমান্তের কাঁটা তারগুলো উঠেই দিবে খালি।
তাহলে তার 7 সিস্টার মিস্টার থাকে না, পুরাটাই ভারত হয়ে যায়। এখন আপনারা কিভাবে এটা ঠেকাইবেন দেখেন, শেষ। ভারতের তো কিছু করা লাগবে না, খালি সীমান্তের কাঁটা তার উড়িয়ে দিয়ে একটা ঘোষণা দিয়ে দিবে, এটা পূর্ব, ওই যে পশ্চিমবঙ্গ, এটা পূর্ববঙ্গ। এখন আপনার পাকিস্তান আব্বারা দেখেন চীন সরে গেছে, আমেরিকাও আসবে না ভারতের বিরুদ্ধে, রাশিয়া তো আসবেই না। এখন আপনার পাকিস্তান বাপে কতটুকু সাহায্য করতে পারে, কিভাবে বাংলাদেশকে বাঁচাইবেন আপনারা দেখেন। যে কোনো মুহূর্তে বাংলাদেশের সীমান্ত বিলীন হয়ে যেতে পারে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। আর আব্দুস সামাদ সুজন নামে যে ইটা আছে, আমার চ্যানেলটা আছে ইউটিউবে, এটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর নতুন চ্যানেল, পুরান চ্যানেলটা সাংবাদিক ইলিয়াস খাইয়া দিছে ঘোষণা দিয়েই, আর সাঙ্গপাঙ্গ অনেক তো খাইয়া দিছে, এটা নতুন। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার হেটার আছেন, নিয়মিত গালি দেন, তারা ওটা সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।